আপনি এই আন্দোলনের সাথে যুক্ত হওয়ার পরেই বিভিন্ন জায়গা থেকে আপনার থ্রেট আসে এবং আপনি একটা সময়ে গুম হয়ে যান। পরবর্তীতে যদিও আমরা জানতে পারি যে আপনাকে ডিবি তুলে নিয়ে যাওয়া হয়েছিল জি। ডিবিতে। আসলে এই ঘটনাটা যদি একটু বলতেন আসলে। ফার্স্ট অফ অল আমাকে গুম করা হবে এটা তো একটা রিস্ক। আমি আসলে এক্সপেক্ট করিনি যে আওয়ামী লীগের মতো একটা ম্যাচিউর দল এরকম বোকামি করবে। কারণ আমার মতো পার্সনকে গুম করলে তার জীবনে কোনো প্রফিট আসবে না। সো একটা আমার মনে একটা এক্সপেকটেশন ছিল যে আমাকে এই ধরনের কিছু করবে না। মানে গুম করলেও একদম ওপেনলি গুম করবে না, রাস্তা থেকে হয়তো বা গুম করবে। এটা একটা ভয় ছিল, বাট এইভাবে রাতে এসে গুম নিয়ে যাবে এটা এক্সপেকটেশন ছিল না, বিকজ ইটস আ স্ট্র্যাটেজিক ফেলিয়ার ফ্রম দেয়ার পার্ট। বাট তারপরে আমরা খবর পেয়েছি, আমার এক কলিগ উনি আমাকে জানিয়েছেন যে তাকে আর আমার নাম নাকি একসাথে আছে গুম লিস্টে। তো উনি বলছে আমাকে উনি চলে যাবেন, কিন্তু আমাকে বলছে আমিও যাতে চলে যাই। আমি এটা এগ্রি করি নাই। আমি মনে করেছি যদি তারা এরকম একটা বোকামির মতো কাজ করে তাহলে এটা আন্দোলনের জন্য বেনিফিশিয়াল হবে। আমাকে ধরে নিয়ে যাওয়ার মতো, ধরে নিলে যেটা হবে সেটা হচ্ছে মানুষের আর ইয়ে থাকবে না আর কি, তারা আরো অ্যাক্টিভ হয়ে যাবে। বিকজ মানে তখন বুঝে যাবে যে ল অ্যান্ড অর্ডার একদম নাই, কলাপস। কারণ আমি তো কাউকে আক্রমণ করতে বলি নাই, মারামারি খুনাখুনি এরকম কিছু বলি নাই। আমি একদম মানে আইনি ভাবে যেটা করা যায় সেটাই করেছি, এবং আমি আমার লয়ারদের সাথে কনসাল্ট করেই করেছি। আই নেভার ব্রোক আ রুল, আই নেভার অ্যাটেম্পটেড টু ব্রেক আ রুল, আই নেভার প্রমোটেড দ্য ব্রেকিং অফ এনি লজ। তো যার কারণে আমাকে ধরাতে তাদের নিজেদের শট দেমসেলভস ইন দ্য ফুট। এছাড়াও আমি যদি গুম হই তারপরে কি করতে হবে কি না করতে হবে সেটাও একটা ব্লু প্রিন্ট আমি দিয়ে যাই আমার ছাত্রছাত্রীদেরকে এবং আমার ফ্যামিলিকে। কখন আপনাকে আসলে গ্রেপ্তার করা হয় এবং এটা কি আপনার পরিবার থেকে আপনাকে গ্রেপ্তার করা হচ্ছিল? অর্থাৎ আপনাকে বাসা থেকেই গ্রেপ্তার করা হয় নাকি বাইরে থেকে আপনাকে না, গ্রেপ্তার করা আমাকে হয়? রাত ১টার সময় আমার বাসায় এসে তারা আসে এবং বেল দেয়। তারপর দেখি আমার দারোয়ান। তখন আমি খোলার পরে তারা একদম ইনফোর্স আর্মড টু দ্য টিথ বাসায় ঢুকে যায় এবং পরে আমার ফোন সিজ করে এবং আমাকে নিয়ে যায়। আপনাকে আসলে বাসা থেকে ১ম এ কোথায় নিয়ে যাওয়া হয়েছিল? এটা কি আপনাকে চোখ বেঁধে নিয়ে যাওয়া হয়েছিল? না, না, না। আমাকে চোখ-টোখ বাঁধে নাই, হাত বাঁধে নাই। এতটুকু রেসপেক্ট তারা আমাকে করেছে। দেয়ার আর কারস যেখানে হচ্ছে সবকিছু বন্ধ, দেখতে পারা যায় না। এরকম গাড়িও ছিল তাদের সাথে, বাট আমাকে সেখানে বসায়নি। একদম একটা ভালো গাড়িতেই আমাকে নিয়ে গেছে ডিবি অফিসে। ডিবি অফিসে কতদিন ছিলেন? আই থিংক ২-৩ দিন তো গুম ছিলাম। তারপর ৬ দিন রিমান্ড। সো এই ৮-৯ দিন। এটা তো প্রাণ আচার। আমাকেও একটু দিস। ঠিক যেন ঘরের আচার, প্রাণ আচার। ডিবি অফিসে আসলে আপনার সাথে কি ঘটেছিল? ডিবি অফিসে ফার্স্ট অফ অল হচ্ছে ১ম দিন তো ওখানে রেখে দেওয়া হয়েছিল একটা রুমে। কোনো জানলা নাই, উইন্ডো নাই। দের ইজ অলওয়েজ লাইট অ্যান্ড সাউন্ড। শব্দ আর সাউন্ড সবসময় ছিল। কোনো বালিশ নাই, কিছু নাই। ওইভাবে ফ্লোরে শোয়া লাগতো এবং ৮০ জনের একটা টয়লেট। ৮০ জন একটা রুমে, কেউ শোয় কেউ বসে, এরকম একটা সিচুয়েশন। তো ওইখানে যে আমাকে ফার্স্ট ডেতে রেখে দেওয়া হয়েছে, সেকেন্ড ডেকে ডেকে এনেছে, তারপর সেকেন্ড ডেতে আমাকে হিট করা হয় মুখে। সো তারা এখানে বিভিন্ন জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদ করার পরে তারা আমাকে হিট করে। মানে আপনার গায়ে হাত তোলা হয়? জি, জি, আমার মুখে হিট করা হয় ৬ বার। আমি অজ্ঞান হয়ে যেতে চাই, তখন তারা আবার দাঁড়া করিয়ে তারা আবার আমাকে হিট করে ২-১ বার। ওই সময় আপনাকে যারা হিট করেছে বা আপনার গায়ে যারা হাত তুলেছে, তাদের আসলে কাউকে কি আপনি চিনতে পেরেছেন বা না, আমার অন্য সবার ক্ষেত্রে তারা চোখ বেঁধে নিয়ে টর্চার করে। বাট আমাকে চোখ বাঁধেনি, হাত বেঁধেছিল, চোখ বাঁধেনি। যার ফলে জি আমি দেখেছিলাম কারা আমাকে হিট করে। এই যে এখন যে ধরেন অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, যারা বিভিন্ন সময় ওই সময় যারা নির্যাতিত হয়েছেন বা যারা নির্যাতন করেছেন, তাদের ব্যাপারে বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। তো সেক্ষেত্রে আসলে আপনার উপরে যারা সেই সময় নির্যাতন করেছেন, আপনি কি তাদের ব্যাপারে কোনো তথ্য বর্তমান আইন শৃঙ্খলা বাহিনীর কাছে দিয়েছেন? না, আমি এটা দেওয়ার প্রয়োজন আমার ক্ষেত্রে প্রয়োজন মনে করি না। বিকজ আমি পার্সোনালি তাদেরকে মাফ করে দিতে চাই। এটা আমার পার্সোনাল ডিসিশন। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, আমাদের শত্রুদেরকে ক্ষমা করে দাও। তো আমার পক্ষ থেকে আমি আমার শত্রুদেরকে ক্ষমা করে দিতে চাই। কিন্তু তারপরে যাদেরকে নির্যাতন মানে অমানবিক নির্যাতন করেছে, আমি মনে করি তাদের এই বিষয়গুলি দেখা উচিত। কারণ বাকিদেরকে যেভাবে টর্চার করেছে ওটা ইজ কমপ্লিটলি ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি। মানে এটা অ্যাকসেপ্টেবল না। আপনাকে রিমান্ড শেষে যখন আদালতে তোলা হয়, তখনও আপনি বিভিন্নভাবে আন্দোলনের সাথে যারা জড়িত বা যেসব শিক্ষার্থীরা আন্দোলন করছিল তাদেরকে ইন্সপিরেশন দেওয়ার চেষ্টা করেছেন। আ কতদিন পর আসলে আপনাকে আদালতে তোলা হয়েছিল? আমাকে আদালতে চলে হচ্ছিল থার্ড ডে এর মধ্যে, ফার্স্ট টাইম থার্ড ডে তে। তখন আমাকে আদালতে তোলা হয়, জি।
এটা কি রিমান্ডের আগে? রিমান্ডের আগে? জি আচ্ছা, আদালতে তোলার পর কি আবারও আপনাকে রিমান্ড চাওয়া হয়? জি 6 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। এই 6 দিন কি পুরোই আপনি ডিবি অফিসে ছিলেন? জি আমি ওই আগের জায়গায় ছিলাম। আপনি যখন জামিনে বের হয়ে আসেন তার আগ পর্যন্ত আপনি কোথায় ছিলেন? জামিনে বের হয়ে আসি তার আগ পর্যন্ত তো 3 দিনের মতো আমি ছিলাম হচ্ছে ইয়েতে, 2-3 দিন ছিলাম আমি হচ্ছে কারাগারে। আর তার আগে 6 দিন হচ্ছে আপনার ডিবি অফিসে। আহ, আপনি কারাগার থেকে বেরিয়ে আসার পরে কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন? কারাগার থেকে বের হয়ে এসে পরিস্থিতি তো অবভিয়াসলি দেখলাম যে সবাই একটা খুশিরও বিষয় ছিল যে স্বৈরাচার যারা ছিল, যারা এরকম অন্যায় করছিল তারা অনেকেই গ্রেফতার হয়েছে এবং অনেকে পালিয়েছে। এটা একটা পজিটিভ এবং খুশির নিউজ, বাট এট দ্য সেম টাইম দেশটা স্টেবিলিটি আসছে না, কারণ অনেক আইন শৃঙ্খলা বাহিনী তাদের ডিউটি পালন করতে পারছেন না বিভিন্ন কারণে। সেটা দেখে এটাও একটু হতাশ হয়েছিলাম আর কি, সবকিছু মিলিয়ে। আপনি জেলের মধ্যে থেকে কি জানতে পেরেছেন যে এই সরকারের পতন ঘটেছে? জি আমি জেলের ভিতরেই জানতে পেরেছি। তখনকার অনুভূতিটা কেমন ছিল আসলে? না প্রথমে তো আমি বিলিভ করতে পারিনি, বাট তারপর যখন একদম কনফার্ম হলাম যে হয়েছে, তারপরেও একটা বিষয় আনসার্টেনিটি ছিল যে এখন কি হবে বা কি আরো কিরকম কেয়াস হতে পারে কিনা। তো ওভারঅল পজিটিভ ছিল। তার মানে অ্যাটলিস্ট আমরা বুঝতে পেরেছি যে স্বৈরাচারের পতন হয়েছে, এটাই একটা পজিটিভ আর কি।